আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে এক্স কিউব আছে, তাহলে সমাধান কয়টা বলো? সমাধান কয়টা? তিনটা। এটা হচ্ছে মুখ্য পদের পাওয়ারই হচ্ছে তার সমাধান সংখ্যা। মুখ্য পদ বলতে বোঝায় যেটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, সেটাকে বলা হয় মুখ্য পদ। তো এখানে তিনটা আছে, তো তিনটা বিন্দুতে সে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে কাট করবে। তো কোন তিনটা ধরবো? তুমি কি জানো এটার সমাধান কি কি হবে? হ্যাঁ, তুমি ক্যালকুলেট করে বের করতে পারবে? ক্যালকুলেটর টিপ দিয়ে বের করা তো কত হয়? আমি বের করতেছি। তোমার ক্যালকুলেটরের মডেল বলো। ইএস প্লাস, তাই না? আচ্ছা, তুমি হচ্ছে আগে শিফট চাপো, ঠিক আছে? আচ্ছা, এটা নয়। তুমি তো দাঁড়া, আমার ফ্রেন্ডেরটা হচ্ছে ইয়েস, তাহলে ওরটা একটু নিয়ে আসি, হ্যাঁ? নিয়ে আসি, আমি নিয়ে আসি। হ্যালো, হ্যালো, আমার কথা শুনতেছো? আচ্ছা, যাই হোক, যেটা বলতেছি তোমার হচ্ছে, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তুমি হচ্ছে মুড সেট আপ আছে না, অনের পাশের বাটন, ওটাই চাপ দাও। চাপ দিলে দেখো 5 নম্বরে ইকুয়েশন লেখা আছে, ওটাই চাপ দাও। এখন তোমার ইকুয়েশন টাইপ এখানে কোনটার সাথে মিলে বলো তো? পাইছো? হ্যাঁ, এখন ইকুয়েশন টাইপ কোনটার সাথে মিলে দেখো, বলো তো কোনটার সাথে মিলে? 1 2 3 না, চার, চারে আছে হচ্ছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এটার সাথে মিলে না? এটার ভ্যালু জিরো। এ এক্স কিউব আছে, সি এক্স আছে, ডি আছে, এটার সাথে মিলে না? হ্যাঁ, তাহলে চার চাপ দাও, চার। চার চাপ দাও, এর ভ্যালু কত বলো? এখানে এ হচ্ছে এক্স কিউবের সহগ, তো এক্স কিউবের সহগ কত? ওয়ান। ওয়ান চাপ দিয়া সমান সমানে চাপ দাও। ওকে, মানে ওটা হয়ে যাবে, এর ভ্যালু ওয়ান নিয়ে নিবে, নিচে। পারছো? আচ্ছা, আবার শুরু থেকে বলবো? আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, দাঁড়াও 1 মিনিট। প্রথমে দেখো অনের পাশে মুড সেট আপ নামে একটা বাটন আছে, এটাই চাপ দাও। বুঝছো? এখন হচ্ছে পাঁচে দেখো ইকুয়েশন লেখা আছে ই কিউ এন।
ইকুয়েশনে চাপ দাও, 5-এ চাপ দাও। এখন কি কি অপশন আসছে বলো তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ আছে হচ্ছে ax প্লাস by সমান সমান c, এরকম ফরম্যাট। এটা তো না, তোমার ফরম্যাট হচ্ছে 4 নাম্বারটা। দেখো তোমার এত কিছু দেখো দরকার নাই, তুমি দেখো। হ্যাঁ, 3 না, 3-এ দেখো ax স্কোয়ার আছে। স্কোয়ার তো না, তোমার হচ্ছে পাওয়ার যেটা। আমি দেখো এই যেটাই বললাম যে 3 না, কিন্তু ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d। তোমার ax কিউব আছে, bx স্কোয়ার নাই, মানে এটার ভ্যালু 0। cx আছে, d আছে। তো তোমার 4 নাম্বারটা। আর 3 দিলে কি ভুল হবে? তুমি কিন্তু কিউবের মান পাইবা না, মানে ভুলই হবে আর কি, এক কথায়। বুঝতে পারছো? 4-এ চাপ দাও। বুঝছো? এখানে এ বি সি ডি এগুলা কি সহগ না? এক্স কিউবের সহগ, এক্স স্কোয়ার সহগ, এক্স এর সহগ, আর এটা তো কনস্ট্যান্ট। তাহলে এখানে এক্স কিউবের সহগ কত তোমার এখানে? এক্স কিউবের সহগ কত? 1 লিখে সমান সমানে চাপ দাও। 1 দেখো এতে সেট হয়ে যাবে। ঠিক আছে? এরপরে এক্স স্কোয়ারের সহগ কত বলো তো এখানে? আরে বোকা, এখানে কি স্কোয়ার আছে? এক্স স্কোয়ারের সহগ কত? এই যে এই স্কোয়ার ছিল না, 0, তাহলে 0 লেখা। 0 লেখা সমান সমানে চাপ দাও। পরেরটার সহগ কত বলো তো? এক্স এর সহগ কত? হ্যাঁ, 3 না, তোমার সূত্রে তো প্লাস আছে, এখানে তো মাইনাস। তাহলে কি -3 লেখা সমান সমানে চাপ দাও, আর কনস্ট্যান্টটা -1 লিখো। লিখছো? লেখা হওয়ার পরে এখন সবগুলা লেখা শেষ, এবিসিডি 4টাই। এখন আবার সমান সমানে চাপ দাও। চাপ দিছো? হ্যাঁ, এখন বলো সমাধান কি? এক্স ইকুয়াল টু কত কত? আমার আসছে 1.879। তোমার আসছে x1। আচ্ছা, 1 - 1.532 আছে, -1.532 আছে। আবার সমান সমানে চাপ দাও। এটা হচ্ছে তোমার x1 এর ভ্যালু পাইছো, তুমি যেটা পাইছো। দেখো এই যে 3টা আসবে, 0.347, এই তিনটাই দেখো আসবে। হ্যাঁ, পাইছো, দেখো এই তিনটা পাইছো কিনা? 34789, এই যে তাই তিনটা, এই তিনটা পাইছো না? আচ্ছা, এখন এই তিনটা তুমি সংখ্যা রেখায় প্লট করো। এখন আবার ওই ব্যাক করে ক্যালকুলেশন কেমনে করবে? আবার ওই মোট সেটআপে চাপ দাও। চাপ দিছো? প্রথমে দেখো সিও এমপি আছে, আছে না? ওইটাই চাপ দাও, একে চাপ দাও, এক। দেখো আগের মতো হয়ে গেছে। ঠিক আছে? তুমি কি জানো ভেক্টরের যে ক্রস গুণ আছে এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়? এটাও শিখিয়ে দেই নাকি? আচ্ছা, এটাও শিখিয়ে দিব নাকি? ধরো একটা ভেক্টর হচ্ছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস কে ক্যাপ। আরেকটা ভেক্টর হচ্ছে 9i ক্যাপ মাইনাস 6j ক্যাপ। এইটুকুই তো, তোমাকে এ ক্রস বি বের করতে বলছে। তুমি কি করো? এখানে আই নাও, জে নাও, কে নাও। আই এর সহগ গুলা বসাও, এর সহগ গুলা বসাও। কিভাবে? তারপরে বি এর সহগ গুলা বসাও। হয়েছে? হয়েছে? এরপরে কি হিসাব করো? আই আই এর এখানে কি করো? এই দুইটা আড়াআড়ি গুণ, এই দুইটা আড়াআড়ি গুণ, তাই না? ম্যাট্রিক্স এর নিয়ম অনুযায়ী। তাহলে 6 শূন্য দিয়ে গুণ করলে হবে শূন্য, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, 6 × 6 মাইনাস জে ক্যাপ দিলে এই পাশ থেকে হচ্ছে আগে হবে, এই পাশ থেকে পরে হবে। আর প্লাস জে দিলে আগে এই পাশ পরে এই পাশ, যেতে এই দুইটা কাটা।
যেতে হচ্ছে কি এই লাইন বরাবর কাটা, তাহলে গুণ কার কার হবে? গুণ হবে এইটা 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 এইটা। কিন্তু আমি যেহেতু এখানে মাইনাস দিয়ে দিছি, তো এইটা আগে হবে, তাহলে -9। এটা মুছে ফেলি। এই পাশে আবার আছে -9, আর এই পাশে 0 প্লাস কে ক্যাপ। কে ক্যাপে কি হবে? এটা এটা কাটা, -3 6 18, আর 6 9 54, -54 এরকম না? তাহলে 6 i ক্যাপ প্লাস 9 j ক্যাপ -18 আর 54 কত? 72 কে ক্যাপ। ভুল হইতে পারে, আমি এখন ক্যালকুলেটর দিয়ে চেক করবো এটা হয় কিনা, ঠিক আছে? আগে ম্যানুয়ালি করে নিলাম। বুঝতে পারছো? হ্যাঁ। এখন এই যে ক্যালকুলেটর অন করো। অন করছো? আবার ওই মুড সেটআপে চাপ দাও। দিছো? এখন হচ্ছে 8 নাম্বার ভেক্টর লেখা আছে, দেখো। ভেক্টরে চাপ দাও। 8-এ চাপ দিয়ে ভেক্টর এ সিলেক্ট করো, একটা ভেক্টর এ সিলেক্ট করো আর একটা বি সিলেক্ট, মানে প্রথমটা এ সিলেক্ট করো, একে চাপ দাও। ঠিক আছে? চাপ দিছো? আচ্ছা, চাপ দেওয়ার পরে দেখো, একটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স আর এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। মানে তোমার তো তিনটা দরকার, মানে আই জে ক্যাপ আর আই জে ক্যাপ, তোমার তো আই জে কে তিনটা আছে না, তিনটা অ্যাক্সিস বরাবর। তাহলে কোনটা সিলেক্ট করবা? 1 নম্বরটা করো। এখন হ্যাঁ, 1 নম্বরটা করবা। এখন আই এর সহগ প্রথমে, তারপর জে এর সহগ, তারপর কে এর সহগ বসাও। প্রথমটা কি 3, তারপরটা 6, তারপরটা -1। বসানো শেষ? আচ্ছা, বসানোর পর এবার হচ্ছে কি করবা, এসি তে চাপ দাও। এসি তে দিলে আবার 0 চলে আসবে, দেখো। আসছে? এসি তে চাপ দিছ? 0 চলে আসছে না? এখন এটা তোমার ক্যালকুলেটরে নিয়ে নিছে। এখন বি তুমি ইনপুট দিতে হবে। বি তে কিভাবে ইনপুট দিবা? আবার ওই মুড সেটআপে যাও, আবার 8-এ ভেক্টর যাও, তারপরে এবার 2b, মানে এ তো সেট, এ তো সেভ করে রাখছে ক্যালকুলেটর ভেক্টর এ হিসেবে। এখন তুমি ভেক্টর বি হিসেবে সিলেক্ট করো। এখন 2-এ চাপ দাও। ঠিক আছে? দিছ? এখন কি তোমার ভেক্টরটা, যদিও এখানে হচ্ছে 2 ম্যাট্রিক্স এর ভেক্টর, তুমি 3 সিলেক্ট করো, তুমি কে কে 0 দিয়ে দিও। ঠিক আছে? এই 0 এটা তুমি একই চাপ দাও। ঠিক আছে? তাহলে তোমার তিনটা অপশন আসবে বি ভেক্টরে। বুঝতেছো? আসছে তোমার অপশন। তো এখন 9 সিলেক্ট করো, প্রথমটা কি আই এর ভ্যালু কত? 9, 9 সিলেক্ট করো প্রথমে, তারপর -6, তারপর 0 করছো। 0 সিলেক্ট করে আবার এসি তে চাপ দাও। এখন এ আর বি দুইটা ভ্যালুই তোমার ক্যালকুলেটরে ব্রেইনে সেভ আছে বা মেমোরিতে সেভ আছে। ঠিক আছে? বুঝতে পারতেছো? দুইটা সেভ করা হয়েছে? আচ্ছা, প্রসেস বোঝা গেল। এখন দেখো, শিফটের নিচে শিফটের নিচে ক্যালক নামে একটা বাটন আছে, CALC, ইন্টিগ্রেশনের পাশে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অপশন কই? আচ্ছা, পাইছি পাইছি। দেখো, 5-এ উপরে ভেক্টর লেখা,
পাঁচ তোমার যে বাটন আছে এর উপরে দেখো ভেক্টর লেখা হলুদ কালি দিয়ে, দেখছো? পাইছো? হ্যালো? পাঁচের উপর, পাঁচ যে তোমার বাটন আছে এর উপরে দেখো ভেক্টর লেখা হলুদ কালি দিয়ে। তো হলুদ কালি গুলা অ্যাক্টিভ করতে কি করতে হয়? শিফট, হ্যাঁ, শিফটে চাপ দিয়ে পাঁচে চাপ দাও। চাপ দিছো? হ্যাঁ, এখন দেখো ভেক্টর প্রথমটা কি তোমার এ, দেখো 3 নাম্বারে আছে ভেক্টরে, 3 চাপ দাও। এখন ক্রস করতে চাও তাহলে এখন এই যে গুণে চাপ দাও, গুণ। আবার শিফট 5-এ চাপ দাও, বি চাপ দাও, এখন 4 চাপ দিবা, বুঝতে পারছো? চাপ দিছো? ক্যালকুলেটর লেখা আসবে ভেক্টর এ ভিসিটি এ ক্রস ভিসিটি বি, এই লেখা আসছে না? এখন সমান সমানে চাপ দাও। চাপ দিছো? প্রথমটা কি আসছে? প্রথম ভ্যালু কি 6 আসছে না? -6, আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, -6 হবে। কেন -6 হবে? এই যে 6 শূন্য শূন্য, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু মাইনাস হবে। মানে মাইনাস তো সূত্রের মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস আর মাইনাস। তো এখানে আমি ভুল করে ফেলছি, দেখছো? তো ক্যালকুলেটরে করলে কোনো ভুল হবে না, তাহলে -6 ক্যাপ। আর পরেরটাই কিভাবে যাবা? পরেরটা তো দেখতে পাইতেছো, -9 আর -72, ও মা, এটাও তো দিয়ে মাইনাস 9। এটা কেমনে মাইনাস হয়? ও আচ্ছা, তাহলে আমরা এই দিক থেকে গেলে এদিকে প্লাস, মাইনাস হবে। তো বুঝতে পারছো তো বিষয়টা, তাই না? আর একটা থেকে আরেকটা, এই যে তোমার 4টা তীরের বাটন আছে না, এই যে মাথার উপরে এরকম, হ্যাঁ, এই 4টা বাটন আছে না, এই যে শিফট আলফার পরে 4টা বাটন আছে না, এগুলা দিয়ে তুমি এই যে ডানেরটায় চাপ দিয়ে হচ্ছে এই সাইডের গুলা দেখতে পারো, ঠিক আছে? চাপ দাও। বুঝতে পারছো? তাকে যে গেমের কার্সরের মতো তুমি উপরে নিচে আগে পিছনে যাইতে গেলে এটা তো তোমার ডানে যাইতে হবে পরের গুলা দেখতে। তো তুমি ক্রস গুণ করতে পারছো? হ্যাঁ, তো বিষয়টা কি বুঝতে পারছো কিভাবে করতে হয়? একটু প্র্যাকটিসে রাখো, মাঝে মধ্যে কইরো, বুঝতে পারছো? তাহলে থাকবে সহজ। তুমি এই যে ওই সবকিছুর রাজ কোন জায়গায়, ওই যে মুড সেট আপে, ওখানে দেখো কমপ্লেক্স আছে, ভেক্টর আছে, ম্যাট্রিক্স আছে, অনেক কিছু আছে, দেখতেছো? আমরা যখন কমপ্লেক্স নাম্বার করব তখন এটার কমপ্লেক্স ফাংশনটা অনেক ইউজ করব, বুঝতে পারছো? আর 1 নং হচ্ছে নর্মাল ক্যালকুলেশন। তো তুমি যেখানেই থাকো, সিওএমপি একে গেলে মুভ সেট আপে 1 চাপ দিয়ে নর্মাল ক্যালকুলেশনে আসতে পারো, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, আমরা এখন এখানে ফোকাস করি। এখানে দেখো কি আছে, 1.897, 1.8, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে 1.8 কোন জায়গায় হবে? 1.8 এই জায়গায় হবে, ঠিক আছে? -1.5, এই পাশে যদি আমরা দাগ কাটি, 1 2 3 4, 1 2 3, 1 2 3 4, যাই হোক কিছু একটা হবে। তো এখন আমাদের তাহলে পরেরটা কত? এটা তাহলে আমাদের বসানো হইলো -1.5, তাহলে -1 1.5 কোথায় হবে? এখানে হবে। -0.3, তাহলে এই 3টা বিন্দুতে কাট করবে। আমার কথা কি বোঝা গেছে? এখন তুমি যে 3টা বিন্দু পাইছো, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, তাই না? তো এখন এইখানে তুমি এই বিন্দুগুলোর সাহায্যে তুমি গ্রাফ আঁকাইতে পারো। দেখো আমি তোমাকে দুই ধরনের গ্রাফ হইতে পারে, একটা নিচ দিয়ে যে উপর দিয়ে যায় নিচ দিয়ে গেছে, অথবা উপর দিয়ে যায় নিচ দিয়ে যায় উপর দিয়ে গেছে। এই দুইটা পদ্ধতিতেই গ্রাফটা হইতে পারে। এখন কোনটা হবে সেটা তুমি কি এক্স্যাক্টলি না ড্র করলে বুঝতে পারবা না, বা তুমি যদি ডিফারেন্সিয়েশন না করো তাহলে বুঝতে পারবা না। আমি কি বুঝাইতে পারছি?
ডিফারেন্সিয়েশনের কাহিনী কি সেটা এখন এদিকে আলোচনা করবো পরের চ্যাপ্টার গুলোতে। আচ্ছা যাই হোক, আমাদের যে উদ্দেশ্য, আমাদের শর্ত ছিল দুইটা। কি শর্ত? যদি ফাংশনের যে লিমিটটা দেওয়া আছে 0 থেকে 2, 0 আর 2 আমরা কোথায় আছে, এই যেখানে 0, এখানে হচ্ছে 2। তো আমাদের শর্ত কি, 0 থেকে 2 বিন্দু পর্যন্ত যে ফাংশনটা আছে সেই যে ভ্যালুটা আছে এখানে, y এর ভ্যালু কি হইতে হবে, অশূন্য হইতে হবে। আরেকটা কি শর্ত ছিল বলো? একটা অশূন্য ছিল, আরেকটা কি শর্ত ছিল, পরস্পরের বিপরীত চিহ্ন বিশিষ্ট হইতে হবে। অর্থাৎ একটা যদি প্লাস হয় আর একটা কি হইতে হবে, মাইনাস। তো আমরা এখন এখানে বসায় দেখি, একবার 0 বসায় দেখি কত হয়। ফাংশন অফ 0 এটা কত হয়, আর ফাংশন অফ 2 কত হয়। তো আমাদের শর্ত মানবে যদি ফাংশন অফ 0 আর ফাংশন অফ 2 এর ভ্যালু একে অপরের বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। তো 0 বসাইলে কি, 0³ -3 × 0 - 1, তাহলে এটা কত হবে, -1। তাহলে এটা কি আসছে, নেগেটিভ। তার মানে জিরো বিন্দুতে, এই 0 বিন্দুতে এই ফাংশনটার ভ্যালু কত, -1। তাহলে এখন আমারে বলো তো, এই দুইটা গ্রাফের মধ্যে কোন গ্রাফটা হইতে পারে, এটা দেখে কিন্তু বলে দেওয়া যায়। এটা দেখে বলতে পারবা যে এফ এর ভ্যালু, এক্স এর ভ্যালু যখন 0, এক্স এর ভ্যালু কখন, যখন 0, এক্স এর ভ্যালু যখন 0, ওয়াই এর ভ্যালু তখন নিচের দিকে। এখন এই দুইটা গ্রাফের কোনটার মধ্যে নিচের দিকে আছে বলো তো, ওয়াই এর ভ্যালু? হ্যাঁ, সেকেন্ডটা। এই দেখো, এটা কি নিচে কাট করছে না, এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে। তার মানে এটার অ্যাকচুয়াল গ্রাফ হবে এরকম। বুঝতে পারছো? এটা হবে না। তুমি যে এই যে ভিজুয়ালাইজেশনটা, এই যে অ্যানালাইজেশনটা করলা, এটা কিন্তু বড় একটা বিষয়। তুমি গ্রাফ না আঁকিয়ে জাস্ট তুমি ক্যালকুলেশনের মাধ্যমে তুমি কিন্তু প্রপার গ্রাফ আঁকায় ফেলছো, এটা এরকমই হবে। হইতে পারে এটা একটু বেশি নিচে যাবে, বাট বা কম নিচে যাবে, বাট গ্রাফ কিন্তু এরকমই দেখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, আর ফাংশন অফ 2 বিন্দুতে 2³ -3 × 2 - 1, 2³ হচ্ছে 8, 3 × 2 = 6 -1। তাহলে এটা হবে 6 7, তাহলে 1 হবে। তাহলে কি, একটা কি হয়েছে, +1 হয়েছে, আর একটা কি হয়েছে, -1 হয়েছে। অর্থাৎ কি হয়েছে, তারা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়েছে, হয়েছে না? এবং তারা কি, অশূন্য হয়েছে। তাহলে 0 থেকে 2 বিন্দুর মাঝে অবশ্যই এমন একটা বিন্দু আছে যে বিন্দুতে ফাংশন অফ এক্স এর ভ্যালু 0। এরকম একটা বিন্দু কি আমরা চোখের সামনে দেখতে পাইতেছি, রেড ডটটা পাচ্ছি দেখতে, এই যে, বলে না। তাদের শর্ত কি ছিল, তাদের শর্ত ছিল যে যে ব্যবধিটা দেওয়া আছে, যে রেঞ্জটা দেওয়া আছে 0 থেকে 2, এই রেঞ্জের ভিতরে দুইটা শর্ত মানতে হবে। একটা হচ্ছে অবিচ্ছিন্ন হইতে হবে, যেহেতু এটা বহুপদী। বহুপদী সকল ফাংশন অবিচ্ছিন্ন। বহুপদী কি, যে ফাংশন গুলা তোমার হচ্ছে ভগ্নাংশ আকারে পাওয়ার থাকে না, এক্স এর পাওয়ার 3 অর্থাৎ 3/2 না, 3/5 না, অর্থাৎ ফ্র্যাকশন আকারে পাওয়ার না থাকে, এবং রুট না থাকে ফাংশনে, যেমন রুট এক্স। মানে রুট এক্স থাকা মানে তো এক্স এর ফ্র্যাকশন পাওয়ার, তাই না? একই কথা। তো এই যে ফাংশন গুলো, এগুলা বহুপদী ফাংশন, এবং বহুপদী ফাংশন কখনো অবিচ্ছিন্ন হয় না। বুঝতে পারছো? এক্স এর পাওয়ার রুট থাকলে বা 3/2 থাকলেও না, মানে স্পেসিফিক কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে আবার অবিচ্ছিন্ন হয়। আমরা ওই যে লিমিট পড়ার সময় দেখছিলাম, মনে আছে? ধরে বিচ্ছিন্ন হয়, মাঝখানে ফোঁটা থাইকা যায়, গ্রাফে দেখছিলাম। তো এই ফাংশনটা অবিচ্ছিন্ন, এবং এটার যে রেঞ্জ আছে, দুইটা রেঞ্জে একটার ভ্যালু নেগেটিভ হইলে আরেকটার ভ্যালু কি হয়েছে, পজিটিভ হয়েছে। আচ্ছা, তো এইখানে তার মানে এই দুইটা শর্ত যেহেতু মাঝে, অর্থাৎ এই সীমার মাঝে অবশ্যই এমন একটা বিন্দু আছে যে বিন্দুতে কি, ফাংশন অফ এক্স এর ভ্যালু 0। আমার কথা কি বোঝা গেছে? এই যে তুমি যে তিনটা সমাধান পাইছো না, এই তিনটা সমাধান তুমি যদি এখানে বসাও, তাহলে কি এক্স এর ভ্যালু কত হবে, ফাংশন অফ এক্স এর ভ্যালু কত হবে, বুঝো নাই? তুমি যদি এক্স এর ভ্যালু 1.879 বসাও, এবং এটা যদি ক্যালকুলেট করো, এক্স এর ভ্যালু সবগুলাতে বসায়, তাহলে ফাংশন অফ এক্স এর ভ্যালু কত হবে বলো তো? 0 হবে না? তুমি এখানে কি 0 ধরে এটা সমাধান করে পাইছো না এগুলা? তুমি বুঝো নাই? ধরো x² = 4, এখন এক্স এর ভ্যালু কি, +-2। তো তুমি যদি এক্স এর ভ্যালু +2 বসাও এখানে, বা x² - 4 = 0,
এটাকে তুমি বলতেছো ফাংশন অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর। এখন এইখানে তুমি যখন এক্স এর ভ্যালু টু বসাবা তখন কি ফাংশন অফ এক্স কি হবে বলো? এক্স এর ভ্যালু যদি টু বসাও ফাংশন অফ এক্স এর ভ্যালু কত হবে? হ্যাঁ, এটাই বললাম। ঠিক আছে, তাহলে তুমি এই যে এখানে এক্স এর যে কয়েকটা ভ্যালু পাইছো সবগুলাই যদি মানে যে কোনো একটা যদি এখানে বসাও তাহলে ফাংশন অফ এক্স এর ভ্যালু কত হবে? জিরো। তাহলে এখানে 1.879 এই পয়েন্টটাই কি এই পয়েন্টটা না? এই যে এইটা এক্স ইজ ইকুয়াল টু 1.879 যেটা কি 0,2 রেঞ্জের ভিতরে। তার মানে এই ফাংশনটা কিরকম ফাংশন? এদিক দিয়ে যে এখান দিয়ে যে এই কি এদিক দিয়ে গেছে, সরি সরি, এদিক দিয়ে গেছে। এক্স ইজ ইকুয়াল টু টু বিন্দুতে আবার ওয়ান, মানে টু বিন্দুতে সে ওয়ান কে কাট করছে আর জিরো বিন্দুতে সে মাইনাস ওয়ান কে কাট করছে, অর্থাৎ ফাংশনটা এই যে ধরো, এই কালি দিয়ে যেটা আঁকলাম, অর্থাৎ আমরা এইখানে ওয়ান কে কাট করছে সে জিরো বিন্দুতে মাইনাস ওয়ান কে কাট করছে, নীল কালারের যে বিন্দু এরকম এরকম হবে ফাংশনটা। তার মানে আমরা একটা ফাংশনের যত কিছু বের করা সম্ভব সবকিছু কিন্তু বের করলাম। এটা কি ক্লিয়ার হয়েছে? বলো, হয়েছে কিনা? তোমার কিন্তু এক্সামে এত কিছু করতে হবে না, আমি তোমাকে অনেক এক্সট্রা কিছু বুঝাইছি, ফাংশনের গ্রাফ আঁকায় দিছি। তোমাকে ফাংশন, তোমাকে পরীক্ষার হলে কি দেওয়া থাকবে? তোমার পরীক্ষার হলে একটা ফাংশন দেওয়া থাকবে, জাস্ট সে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন। এখন তোমাকে পরীক্ষায় বললো যে জিরো থেকে নাইন এই ব্যবধিতে তোমার এই ফাংশনটার, এই ফাংশনটার কোনো সমাধান আছে কিনা। এই কথা বলা, যে কথা কোনো সমাধান মানে কি এক্স অক্ষকে সে ছেদ করে কিনা, কোনো সমাধান আছে কিনা এটা বের করতে বলছে। বুঝতে পারছো? তাহলে তুমি সলিউশন কি করবা? তুমি ফার্স্টে ফাংশন অফ জিরো বের করবা। যেহেতু এটা বহুপদী ফাংশন প্রথমে লিখে নিবা যে ফাংশন অফ এক্স কি একটা বহুপদী ফাংশন। যেহেতু এটা বহুপদী ফাংশন এটা কি অবিচ্ছিন্ন, অর্থাৎ এটা কি বিচ্ছিন্ন না, মাঝখানে রাস্তায় রাস্তায় কি জায়গা নাই, মানে পুরাটাই কন্টিনিউয়াস ফাংশন, কোনো ধরনের থামাথামি নেই। আর ফাংশন অফ জিরো বিন্দুতে কত, জিরো কিউব মাইনাস থ্রি ইন্টু জিরো প্লাস সিক্স ইন্টু জিরো প্লাস নাইন, অর্থাৎ এই ফাংশনের জিরো বিন্দুতে ভ্যালু নাইন। আর ফাংশন অফ নাইন বিন্দুতে ভ্যালু কত, নাইন কিউব মাইনাস থ্রি ইন্টু নাইন স্কোয়ার প্লাস সিক্স ইন্টু নাইন প্লাস নাইন। এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 549, অর্থাৎ কি দুইটাই কি পজিটিভ ভ্যালু না? তার মানে কি মাঝখানের বিন্দুতে কোনো সমাধান আছে জিরো থেকে নাইনের মাঝে? নাই। তার মানে বুঝতে পারছো, যদি সমাধান থাকতো তাহলে কি হইতে হইতো, দুইটা শর্ত, জাস্ট অবিচ্ছিন্ন হইতে হবে আর নেগেটিভ চিহ্ন বিশিষ্ট হইতে হবে, তাইলেই সমাধান থাকবে। আর তুমি যদি ডিটেলসে পড়ো তাহলে তুমি সেই গ্রাফটাও ড্র করে ফেলতে পারবা। তোমাকে যদি আমি একটু দেখাই, তাহলে তুমি চাইলে দেখতে পারো যে ফাংশনটা আমাদের দেওয়া ছিল সেটা হচ্ছে এক্স কিউব, সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স, তারপর যেন কি মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, তাই না? দেখো ফাংশনটা কি একেবারে এরকম হয়েছে না এক্স্যাক্টলি? হ্যালো, দেখা যায়? দেখো আমরা যেরকম আঁকছিলাম ঠিক সেরকমই হয়েছে না? এই দেখো এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে এই যে মাইনাস ওয়ান কে কাট করছে, দেখছো? লেবেল করে দেয়, এই যে তুমি দেখো এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে মাইনাস ওয়ান কে কাট করছে, আবার এক্স ইজ ইকুয়াল টু টু বিন্দুতে ওয়ান কে কাট করছে। এই যে দেখা যায়?
হুম, আবার এই যেটা হচ্ছে 1.8730, বুঝছো? এইটা একটা সমাধান, এটা একটা সমাধান যেটা যে আমরা ক্যালকুলেশন করে পাইছিলাম, আর এইটা আরেকটা সমাধান। এই হচ্ছে এই, যেহেতু এটা পাওয়ার কিউব তাই তিনটা সমাধান। আর যদি ইমাজিনারি হইতো তাহলে কি, বা অবাস্তব হইতো, তাহলে এতগুলা মানে অবাস্তব গুলা তুমি এখানে পাইতা না। এখানে জাস্ট বাস্তব সমাধান যেহেতু তিনটাই, তার জন্য তুমি এই সংখ্যা রেখায় প্লট করতে পারছো। ঠিক আছে, যাই হোক, ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ, আচ্ছা। তো এটাকে বললাম হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। আমরা আরেকটা জিনিস আজকে করবো, সেটা হচ্ছে, আমরা তো জানি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণকে আমরা কি এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তনের হার নির্দেশ করা বোঝায়, তাই না? হার নির্দেশ করা বোঝায় না? এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষ কতটুকু চেঞ্জ হচ্ছে, এটাই আমরা ডিওয়াই বাই ডিএক্স হিসেবে ডিফাইন করি, তাই না? তো ডিওয়াই বাই ডিএক্স কে আমরা ঢাল হিসেবে ডিফাইন করি। তেমনি আমাদের যে আরো বেসিক যে জিনিসগুলো আছে, যেমন আমরা যখন ফিজিক্স পড়ি, কি পড়ি, ফিজিক্স পড়ি, তখন আমরা কি বলি, যে একটা লোক কত দ্রুত যাইতেছে, সেটাকে আমরা কি হিসেবে ডিফাইন করি? যেমন একটা পথ ছিল তোমাদের এসএসসি বই, এরকম এরকম একটা পথ ছিল না, সাইকেলের রেস যুক্ত পথ। আরেকটা পথ হচ্ছে এরকম ছিল, এইখান থেকে এই পর্যন্ত, তাই না, উইথ ডিরেকশন। একজন সাইকেল চালিয়ে ধরো এইখান থেকে ঘুরে 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 রাস্তা, এরকম বাংলাদেশের রাস্তা, হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা, মাঝখানে বাড়ি ঘর আছে, তো এই জন্য রাস্তা কাটতে দেয় না, তো এরকম ঘুরে 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 যাইতে হইতেছে। তো অবশ্যই এটার দূরত্ব অনেক বেশি, অর্থাৎ তুমি যদি এই যে এরকম রুলস এর মতো রাস্তাটাকে, তুমি যদি হচ্ছে নুডলস এর মতো রাস্তাটাকে সোজা রাস্তা চিন্তা করো, অবশ্যই এটা কি হবে, অনেক বড় হবে। ঠিক আছে না? আমার কথা কি ঠিক আছে? কথা বলে না। ঠিক আছে, তো এখন আমার যেটা আমি বুঝাইতে চাইতেছি, এই যে পুরাটা রাস্তা সে কভার করলো, কোন একটা আরোহী সাইকেল বাস বা হাঁটা হেঁটেই ধরো, এইটার জন্য সে যে ডিস্টেন্স বা দূরত্বটা পাইলো, এটাকে আমরা ধরো হচ্ছে আহ এস দিয়ে প্রকাশ করলাম, হ্যাঁ। এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে দূরত্ব। কি বলি? দূরত্ব। আর এই যে লাল কালি দিয়ে যে অংশটা আছে, এটাকে আমরা বলি কি, সরণ, বা এটাকে বলি ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ যে জায়গা থেকে আমি স্টার্ট করছি এবং যেখানে শেষ করছি তার মধ্যবর্তী যে ন্যূনতম দূরত্ব, সেটাকে আমরা কি বলি, বলো? সরণ, হ্যাঁ। তো দ্রুতি আমরা বলি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হারকে, দূরত্বের পরিবর্তনের হারকে আমরা কি বলি, দ্রুতি বলি। এবং দ্রুতিটা হচ্ছে কি স্কেলার, এর কোনো ডিরেকশন নাই। দূরত্বও কি স্কেলার, এর কোনো ডিরেকশন নাই। যদিও আমি এখানে একটা তীর দিছি, তীর দেওয়া উচিত না, এটা জাস্ট একটা দূরত্ব বুঝাইতেছে যে এই বাঁকা তারা নুডলস এর মতো রাস্তাটা যদি সোজা হইতো তাহলে এতটুকু হইতো, এতটুকু হইতো, হ্যাঁ। আর সরণটার একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, যে এইখান থেকে সে শুরু করছে এইখানে শেষ হয়েছে, অর্থাৎ এর হেডটা হচ্ছে এইদিকে, টেইলটা হচ্ছে এইদিকে। যেখান থেকে শুরু হয়েছে এটাকে বলা হয় টেইল বা লেজ, আর যেখানে শেষ হয়েছে মুখটা এইদিকে, এটাকে বলা হয় হেড। কোন একটা ভেক্টরের দুইটা জিনিস নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। তো হেডটা হচ্ছে থাকে যেখানে শেষ হয়, আর টেলটা থাকে যেখান থেকে শুরু হয়, উল্টা। তো ডিসপ্লেসমেন্টের একটা কি দিক আছে, বা সরণের একটা দিক আছে। আর সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ বা ভেলোসিটি, হ্যাঁ। সরণের পরিবর্তনের হার, পরিবর্তনের হারকে কি বলা হয়, এটা কি ভেক্টর। যেহেতু সরণ ভেক্টর, এই কারণে বেগও ভেক্টর। ঠিক আছে? তো
বুঝতেই পারছো যে দ্রুতির ভ্যালুটা কি হয়, দূরত্ব যেহেতু বেশি, সময়, আমি যদি ধরো একজন মনে করো এরকম বাঁকা তেরা নুডলসের মতো রাস্তা দিয়ে এখানে পৌঁছাইছে, আর একজন সোজা এই পথে পৌঁছাইছে, অবশ্যই যে সোজা পৌঁছাইছে তাকে কি কম পথ অতিক্রম করতে হবে, তাই না? তো দুইজনের যদি ধরো একই গাড়ি হয়, তার মানে কি একই ইঞ্জিন একই বেগ বা একই স্পিড, সেক্ষেত্রে যার দূরত্ব কম সেই আগে পৌঁছাবে, তাই না? আমাদের সাধারণ কনসেপ্ট। আর আমরা যেটাকে বলি হচ্ছে ত্বরণ, সেটা কি? সেটা কিন্তু দ্রুতির পরিবর্তনের হার না, সেটা কি বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ বলি। অর্থাৎ এটাও ভেক্টর, অর্থাৎ এটাও কি ভেক্টর, অর্থাৎ আমাদের যে আলোচনাগুলো হবে সেগুলা কি ডিরেকশন ওয়াইজ আলোচনা। আমরা যদিও ফিজিক্স পড়তেছি না, আমি জাস্ট কিছু বেসিক দরকার সেই জন্য আমি তিনটা কথা বলে নিলাম। আমরা এতক্ষণ পর্যন্ত শিখছি যে ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে বা ওয়াই এর সাপেক্ষে এক্স এর চেঞ্জের রেট। এখন আমরা যেহেতু বাস্তব জীবনে আসছি, তো আমরা এখন কি বেগের সাথে, সরি, এই সবগুলা যে পরিবর্তনের হার, দূরত্বের পরিবর্তনের হার, অ্যাকচুয়ালি দূরত্বের সাথে সময়ের পরিবর্তনের হার, স্মরণের সাথে সময়ের পরিবর্তনের হার, বেগের সাথে সময়ের পরিবর্তনের হার। কোনো কিছুর হার যখন আমরা বলি তখন সেটা কি অটোমেটিক্যালি ইউনিট, ইউনিট তোমার স্কেলে হয় বা ইউনিট রেঞ্জে হয়, মানে একক হিসাবে হয়। তো এখানে যেহেতু সবগুলা সময়ের হিসাবে হিসাব হয়, বা আমি যদি একটু ম্যাথমেটিক্যালি বলি, তো দ্রুতিকে আমরা বলি হচ্ছে তোমার, দ্রুতির ইয়া তো নাই, বেগকে ভি ইজ ইকুয়াল টু আমরা বলি ডি এস বাই, সরণকে আমি সরণকে, হ্যাঁ তারপর আমি দূরত্বকে এস দ্বারা ডিফাইন করছি, তাছাড়া আমি সরণকে ধরো এস প্রাইম দ্বারা ডিফাইন করি, তাহলে আমার এখানে আমি লিখতে পারবো ডি এস প্রাইম বাই ডিটি। আর এখানে আমার ত্বরণকে আমি লিখতে পারবো হচ্ছে ডি ভি বাই ডিটি। একক সময়ে বেগের যে পরিবর্তন সেটাই হচ্ছে আমার ত্বরণ, আর একক সময়ে সরণের যে পরিবর্তন সেটাই হচ্ছে ত্বরণ। এটা তো বুঝতেই পারতেছো একক সময় বলতে কি বুঝাইতেছি, ধরো 600 সেকেন্ড লাগে এ পয়েন্ট থেকে এই বি পয়েন্টে যাইতে, তাহলে 1 সেকেন্ডে সে কতটুকু যাবে, এইটাই হচ্ছে তার বেগ। হ্যাঁ, আর বেগ হচ্ছে ধরো, বেগের অনেক বিষয় আছে, গড় বেগ আছে, ইনস্ট্যান্টেনিয়াস বেগ আছে, এরকম স্পেসিফিক বেগ আছে। তো আমরা এখানে একেবারে স্পেসিফিক টাইমে যে 3.4 সেকেন্ড বা 4 সেকেন্ডের যে দূরত্বের পরিবর্তনের হারটা পাবো এটাকে আমরা বলতেছি বেগ। এবং এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে যে বেগটা পাচ্ছি এটাকে আমরা বলতেছি হচ্ছে তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। আরেকটা আছে গড় বেগ। তো গড় বেগের কনসেপ্টটাও খুবই সহজ, যে তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলা, বাট তোমার বেগটা সবসময় সমান না। তুমি ধরো পাহাড় আছে, রাস্তা খারাপ আছে, নদী ব্রিজ আছে, তো সব ক্ষেত্রে তুমি সমান বেগে চলতে পারো না। বাস্তব জীবনে তোমাকে কোনো সময় ব্রেক ধরতে হয়, সামনে মানুষ আসলে কোনো সময় তোমাকে জোরে চালাইতে হয় যখন রাস্তা ফাঁকা। তো তুমি এখান থেকে এইখানে যেতে যে পরিমাণ সময় লাগছে, টোটাল সময়, আর এখান থেকে এখানকার টোটাল যে ডিস্টেন্স, সেটার যে রেশিও, অর্থাৎ টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, এটাকে আমরা বলি হচ্ছে গড় বেগ। আজকে থেকে এই পর্যন্ত, সরি, আজকে থেকে এরপরে যখনই তুমি গড় কথাটা শুনবা তোমাকে টোটাল জিনিসের হিসাব করতে হবে। তুমি যখন হচ্ছে ভার্সিটিতে উঠবা, ইঞ্জিনিয়ারিং সাইটে গেলে তোমাকে আরএমএস ভেলোসিটির হিসাব করতে হবে, সেখানে তোমাকে টোটাল ভোল্টেজকে টোটাল টাইম দিয়ে ভাগ করে তোমাকে, সরি, টোটাল কারেন্ট না, না, টোটাল চার্জকে টোটাল টাইম দিয়ে ভাগ করে তোমাকে এভারেজ কারেন্ট বের করতে হবে। তো এরকমই আর কি। তো যখন এখানে গড় আসবে সেখানে টোটাল হবে সবকিছু, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তো আমরা এখন হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস এর হিসাবগুলো করব, আমরা যেহেতু ম্যাথ পড়তেছি। তো আমাদের এখানে একটা ম্যাথ আছে যেটা বোর্ডে আসছে বহু আগে, 13 সালের দিকে, আজকে থেকে প্রায় 13 বছর আগে হয়তো। তো এগুলো আমরা এখন করব। তো হ্যাঁ, আচ্ছা, আমি রেকর্ড করে রাখছি, আমার মু বললো তো, সমস্যা নাই, আমি দিয়ে দিব। ও, ও নাই, আচ্ছা সমস্যা নাই, আমরা বেশিক্ষণ পড়বো না। আসি কই, আমরা থাকার কথা এখানে, সেখানেই তো আছি, সেখানে। আচ্ছা।
আচ্ছা সমস্যা নাই, তো আমাদের এস এর যে ভ্যালু এটা আমাদের দেওয়া আছে 63 টি মাইনাস 6 টি স্কোয়ার মাইনাস টি কিউব। তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো তুমি দেখবা যে এস এর যে দূরত্বের ফাংশনটা টি এর সাথে সম্পর্কিত, অর্থাৎ আমি যদি টি কমাই বাড়াই মানে টাইম, আমি বাস্তব জীবনের বিষয়টা কেমন, বাস্তব জীবনের বিষয়টা হচ্ছে তুমি যখন মানে এটা কিন্তু বাস্তব জীবনের সাথে রিলেটেড, তুমি যখন চলা শুরু করছো তখন একবার আস্তে চলতেছে, আবার জোরে চলতেছে, আবার আস্তে চলতেছে, এরকম হইতে পারে তোমার টি এর মানে অতিক্রান্ত দূরত্বের ফাংশন ভার্সেস এস বাই টি এর ফাংশন। তুমি যখন হচ্ছে আহ তুমি যখন হচ্ছে কি হয়েছে, আচ্ছা নিচে তো যাবে না, নেগেটিভ দিকে তো সম্ভব না, তা কথার কথা ধরলাম, হ্যাঁ। তুমি ধরো হচ্ছে একবার থাইমা গেছো, আবার উপরে উঠছো, এভাবে এভাবে যাইতেছো, কখনো ব্রেক চাপছো, কখনো ইয়ে হয়েছে, এরকম একটা ফাংশন হিসেবে এটা দেওয়া আছে যে টি এর ভ্যালু কম বেশি হলে এস এর উপর এটা প্রভাব পড়তেছে, ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের বের করতে বলছে হচ্ছে 2 সেকেন্ড পর কণাটার বেগ এবং থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব। এটা ফিজিক্সের ম্যাথ বললেই ভালো হয়। তোমাকে বলছে 2 সেকেন্ড পর কণাটির বেগ, এবং থামার পূর্ব থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এবং থামার পূর্বে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, এটা আমাকে ফাইন্ড আউট করতে বলছে, ঠিক আছে। এখন আহ 2 সেকেন্ড পর বেগ, এটা তো আমরা বের করতে পারবো। এখন এটা থামার পূর্ব পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করতে চাইলে আমাকে আগে বের করতে হবে সে আগে কতটুকু চলছে বা কত সময় পর্যন্ত সে অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব মানে কি হয়েছে, মানে সে থামার পূর্ব পর্যন্ত কত সেকেন্ড সে চলছে, এটা আগে আমার বের করতে হবে, বুঝতে পারছো। আচ্ছা 2 সেকেন্ডে কণাটার বেগ আগে বের করি, তো আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে ভি এট 2 সেকেন্ড বা 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো ভি এর সূত্র আমরা জানি ডিএস বাই ডিটি, এটা আমাদের বের করতে কত 2 সেকেন্ড সময়, তাহলে ডিএস বাই ডিটি কত, ডিডিটি অফ এস, এস এর ভ্যালু কত 63 টি মাইনাস 6 টি স্কোয়ার মাইনাস টি কিউব, এটার ভ্যালু @2, তাই না। তাহলে 63 ডিফারেন্সিয়েট করলে এটা 6 × 2 = 12 টি মাইনাস 3 টি স্কোয়ার, তাই না। এটাকে আমার 2 সেকেন্ডে বসাইতে হবে, 63 মাইনাস 12 × 2 মাইনাস 3 × 2 স্কোয়ার, এটা কত আসে, এটা আসে হচ্ছে 27 মিটার পার সেকেন্ড যদি অতিক্রান্ত দূরত্ব মিটারে হয়, ঠিক আছে। বুঝা গেছে, এটা তো না বোঝার কিছু নাই, সিম্পল। এরপর আমাদের বের করতে হবে সে মোট টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করছে, তাই না। তো টোটাল ডিস্টেন্স ট্রাভেল করার জন্য তাকে কি করতে হবে, সে কখন হচ্ছে থামছে সেটা আমাদের জানতে হবে। আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, আমরা যদি ফাংশনটার দিকে একটু লক্ষ্য করি, ফাংশনটা দেওয়া আছে এস ইজ ইকুয়াল টু 63 টি মাইনাস 6 টি স্কোয়ার মাইনাস টি কিউব, এরকম দেওয়া আছে, তাই না। তো এটা কি একটা তোমার ফাংশন যেটা কি এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর কাট করলে এটা 3টা জায়গায় এক্স অ্যাক্সিস কে কাট করবে, তাই না, যদি সে রিয়েল নাম্বার হয় তাদের সমাধান গুলো। তো এটার তুমি যদি সমাধান বের করো ক্যালকুলেটরে, তাহলে পাবা কত, -1 -6 0 0, ঠিক আছে। আচ্ছা তো তুমি এটা যদি সমাধান করো তাহলে পাবা হচ্ছে, আচ্ছা ডিরেক্ট সমাধান করলে পাবা না,
এখন কোশ্চেন হচ্ছে বস্তুটা কখন থেমে যাবে বলো তো। আমাকে ফাইন্ড আউট করতে হবে থামার পূর্ব অতিক্রান্ত দূরত্ব। বুঝতেছো? হ্যালো, বলো বস্তুটা কখন থেমে যাবে, বস্তুটার কি জিরো হইলে বস্তুটা থেমে যাবে বলো। হ্যাঁ, টি জিরো হইলে না, টি জিরোতে তো সে থামা অবস্থায় আছে। মানে টি ইকুয়াল টু জিরো মানে কি, আমি বলি টি ইকুয়াল টু জিরো মানে কি, সে যাত্রা শুরু করতেছে, মানে এখনো শুরু করে নাই। টি ইকুয়াল টু ওয়ান মানে কি, টি এক সেকেন্ড সময় হয়েছে সে যাত্রা শুরু করছে, এটা না। তাহলে কি জিরো হইলে তার মানে সে থেমে যাবে। হুম, বেগ জিরো হইলে। তাহলে আমাদের এখানে বেগ সময়ের আকারে ফাংশন আকারে পাইছি যে এই লাইনটা, বা আমি তোমাকে এখানেও দেখাই। আমরা যদি ভি বের করি, ডি ডিটি অফ এস, তাই না? তাহলে এখানে 63 মাইনাস 12t, 12t মাইনাস 3t স্কোয়ার, এটার ভ্যালু জিরো হইতে হবে। তাহলে তো আমরা হচ্ছে থামাইতে পারবো, তাই না? যদি থেমে যায় তখন কি হবে? ভি ইজ ইকুয়াল টু জিরো হবে। ভি ইজ ইকুয়াল টু জিরো মানে কি, 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার, এটার ভ্যালু জিরো। তাহলে এখান থেকে তুমি টি এর ভ্যালু কত কত পাবা? তো দেখো এই যে, তুমি যদি মাইনাস দিয়ে কমন দাও, 3t স্কোয়ার মাইনাস 12t মাইনাস প্লাস 12t মাইনাস 63 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে তুমি যদি এখান থেকে 3 দিয়ে ভাগ দাও, টি স্কোয়ার প্লাস 4t মাইনাস 63 ভাগ 3 মানে 21। 21, তাহলে কি 3 সাথে 21 না? তাহলে টি কিউব মা প্লাস 7t মাইনাস 3t মাইনাস 21 সমান সমান জিরো। তার মানে টি মাইনাস, সরি, টি প্লাস 7 আর টি মাইনাস 3, এই দুটা জিরো। তাহলে টি এর ভ্যালু কত আসলো? 3 আর মাইনাস 7। সময় তো কখনো নেগেটিভ হইতে পারে না। তাহলে টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, অর্থাৎ সে কতক্ষণ চলছে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড সময় তার বেগ জিরো হয়েছিল। আবার পরে আপ হয়েছে কিনা আমি জানি না, বাট টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড সময়ে তার কি হয়েছে, বেগ জিরো হয়েছিল। বুঝতে পারছো? অর্থাৎ সে থেমে গেছিল। এটা হচ্ছে তার প্রথম থামা। এরপরে যদি আবার সে স্টার্ট করে এবং সে এই একই ফাংশনে বা একই সময়ের এই রেসপেক্টে চলে, সেটা আলাদা বিষয়। তো আমাকে যেহেতু বলছে যে থামার পূর্ব পর্যন্ত, তো আমি ধরে নিবো যে প্রথমবার থামার পূর্ব পর্যন্ত। সে হইতে পারে থামছে আবার গেছে, আবার থামছে আবার গেছে, বাট আমি কি অ্যাজিউম করবো যে প্রথমবার থামার পূর্ব পর্যন্ত সে কত দূরত্ব অতিক্রম করছে। সে প্রথমবার থামছে 3 সেকেন্ড সময়, প্রথম 3 সেকেন্ড সময় সে চলার পর থেমে গেছে। তাহলে টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড সময়ে আমার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, অর্থাৎ আমার সময়ের সাথে দূরত্বের সম্পর্ক লাগবে। সেটা তো দেওয়াই আছে, এই যে সময়ের সাথে দূরত্বের সম্পর্ক। তাহলে টি এর এখানে 3 বসাইলে তুমি এস এর ভ্যালু পেয়ে যাবা, তাই না? বুঝতে পারছো? এটা কত হয় আবার নেগেটিভ না আসে, আসার কথা না। 108, অর্থাৎ 108 সে যদি মিটারের দূরত্ব অতিক্রম করে, মিটার সে দূরত্ব অতিক্রম করছে। আর যদি না দেওয়া থাকে ইউনিট লিখে দিবে, একক লিখে দিবা। বুঝতে পারছো? আরেকটা ম্যাথ আছে আমাদের এক্সাম্পলের, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথ আমাদের বুয়েটেও আসছিল, ঠিক আছে? আমি যখন এক্সাম দিছিলাম। সহজ টাইপের ম্যাথ। এখন যেটা করাবো আর কি, এটা একটু দেখো। এখানে তোমাকে বলছে যে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক।
তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের বৃদ্ধির হারের ব্যাসার্ধেরই সমানুপাতিক। তাহলে এখানে কি বলছে বেসিক্যালি? এখানে আমি যদি ম্যাথমেটিক্যালি বলি, তাহলে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, অর্থাৎ কোন বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস যদি কি কনস্ট্যান্টলি বাড়তে থাকে, অর্থাৎ সময়ের সাথে বৃদ্ধিটা সুষম হয়। সুষম বৃদ্ধি আর অসম বৃদ্ধি কি, যদি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, ধরো প্রতি 1 সেকেন্ডে সে হচ্ছে 1 মিটার করে বাড়তেছে, কোনো সময় প্রতি সেকেন্ডে 2 মিটার বাড়তেছে না, এরকম না, প্রতি 1 সেকেন্ডে সে কি 1 মিটার করে বৃদ্ধি বাড়তেছে। এটা হচ্ছে 1 সেকেন্ডে বাড়ছে, এটা হচ্ছে কি 2 সেকেন্ডে বাড়ছে, এরকম হারে যদি বাড়ে, এত এতদিনে এত মানে এই লেভেলে তো অবশ্যই সুষম আর অসম বুঝো, যে সুষম বলতে কি বুঝাইতেছে আর অসম বলতে কি বুঝায়। মানে প্রতি সেকেন্ডে যে বৃদ্ধিটা হবে সেটা কি হবে, রেটটা সেম হবে, যদিও কম বেশি সেটা ম্যাটার না, বাট রেট সেম হইতে হবে, সমহারে বৃদ্ধি পায়। তবে দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার, অর্থাৎ এটা কি তার ক্ষেত্রফল, এটা হচ্ছে তার প্রথম ক্ষেত্রফল, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রফল, এরকম করে প্রতি ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সমানুপাতিক, অর্থাৎ কি তার যে এরিয়া বৃদ্ধির হার সেটা কি হবে ব্যাসার্ধের ব্যাসার্ধের বৃদ্ধির হারে না, ব্যাসার্ধেরই সমানুপাতিক হবে, এটা দেখাইতে বলছে। আচ্ছা, আচ্ছা, ক্ষেত্রফল বৃদ্ধির হার বলতে বোঝা হচ্ছে ডিএ বাই ডিটি, যেহেতু হার বলছে, তার মানে ডিএ বাই ডিটি প্রপোর্শনাল আর হইতে হবে, মানে এটা আমাদের প্রুফ করতে হবে। অর্থাৎ আমাদের ম্যাথমেটিক্যালি যদি আমরা বলি, আমাদের এট লাস্ট লাইনে আমরা যদি আনতে পারি এরকম, যে ব্যাসার্ধের বৃদ্ধির হার ক্ষেত্র ব্যাসার্ধের না, ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক, এই কথার মানে হচ্ছে এইটা। তার মানে আমরা যদি কোনোভাবে এই লাইনটা নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো, যে এই লাইনটা বা এই ম্যাথটা সত্য, ঠিক আছে, এই কথাটা সত্য। বুঝতে পারছো? কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে এই যে এই লাইনের কথা, তার ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সমানুপাতিক, এটা মানে হচ্ছে এইটা, এটা বললাম। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। আমাকে কি করতে হবে, ডিএ বাই ডিটি বের করতে হবে, অর্থাৎ আমি আগে এ বের করি, এখন এ কে যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিই তাহলে তো কাজ হয়ে যায়, এরকম না? এরকম কি না? তাহলে এখন তুমি একে ডি বাই ডিটি অফ এ লিখতে পারো, এই পাশেও তাহলে কি করতে হবে, তোমাকে টি এর সাপেক্ষে হ্যাঁ করতে হবে। এখন তোমাকে আবার আরেকটা কথা কিন্তু বলে দিছে ম্যাথের শুরুতে, কি বলে দিছে, যে ব্যাসার্ধ যদি সমহারে বৃদ্ধি পায়, অর্থাৎ কি সময়ের সাথে তার বৃদ্ধিটা যদি সুষম হয়, অর্থাৎ কি ডি আর বাই ডিটি, মানে সময়ের সাথে ব্যাসার্ধের যে বৃদ্ধিটা, এটার ভ্যালু কি কনস্ট্যান্ট হয়, কে বা এটা কি, এই লাইনটা কি, মানে প্রথম লাইনটা দ্বারা এইটা বুঝাইছে যে আমার যে ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধের যে বৃদ্ধিটা সময়ের সাথে, অর্থাৎ ডিআর বাই ডিটি, ব্যাসার্ধের বৃদ্ধির যে হার সেটা কি ধ্রুবক বা কে কনস্ট্যান্ট। বুঝতে পারছো? হ্যাঁ, ব্যাসার্ধ বৃদ্ধির হার, কোন বৃত্তের ব্যাসার্ধ যদি সমহারে বৃদ্ধি পায়, তার মানে কি ব্যাসার্ধের বৃদ্ধির হারটা কি সুষম। এই যে ব্যাসার্ধের বৃদ্ধির হারটা কি সুষম, প্রতি ক্ষেত্রে ব্যাসার্ধ যে বৃদ্ধি পাইতেছে সেটা কি সমান বা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে দেখো আমাদের ম্যাথ হয়ে গেছে। তাহলে আমরা কি পাই তো কনস্ট্যান্ট, পাইকে বাইরে নিয়ে আসবো, তাহলে আমাকে বেসিক্যালি ডিফারেন্সিয়েট করতে হবে আর স্কোয়ারের সাথে, তাই না? তো এখন কি চেইন রুল করতেছে দেখি, আর তো টি না, আমি কি অন্য একটা ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তো আমি আর কে টি এর মতো করে চিন্তা করবো, বাট আর টি না। তাহলে এখানে কি হবে, টু আর, এরপরে হবে কি ডি আর বাই ডিটি, যেহেতু আর টি না, তাহলে টু পাই ইন্টু আর, আর ডি আর বাই ডিটির ভ্যালু আমি কে ধরে নিছি, কে, এই যে এটা বসাই দিলাম, এটার ভ্যালু বসাই দিলাম।
তাহলে আমাদের কি হইলো? 2 পাই কে, এই তিনটা জিনিস কনস্ট্যান্ট না? পাই তো কনস্ট্যান্ট আর কে তো কনস্ট্যান্ট বলে দিছি। তাহলে 2 পাই কে তিনটাই কনস্ট্যান্ট, অর্থাৎ dA/dt সমান সমান 2 পাই কে আর। আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠাই কনস্ট্যান্ট সরায়া, তখন কে যদি মানে যদি 5 6 7 সবগুলা গুণাকারে থাকে, সবগুলা মিলে একটা কনস্ট্যান্ট হয়, মানে কনস্ট্যান্ট গুণ করলে কনস্ট্যান্টই হয়। তো নতুন কনস্ট্যান্ট সি দাও, আর দাও, তো তুমি পরের লাইনে সমানুপাতিক চিহ্ন দিয়ে দিতে পারো। dA/dt তাহলে কি হয়? প্রপোর্শনাল টু আর। এরকম টাইপের ম্যাথ তুমি অ্যাডমিশনে গেলে ফেস করবাই করবা। বুঝতে পারছো? ছোট ম্যাথ, তোমাকে জাস্ট একটাকে আরেক জায়গায় রিপ্লেস করে বসায় দিতে হয়। হ্যাঁ, ডিরাইভ করতে হয়। তো এই হচ্ছে তোমার প্রমাণটা। তো এই হলো, আজকে এই পর্যন্তই থাক। পরে আমরা বাস্তব জীবনের বিভিন্ন ম্যাথ করবো। কালকে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। কুয়েটের এডমিশন এক্সাম হয়ে গেছে, রেজাল্টও দিয়ে দিছে। 15 জানুয়ারি হয়েছিল। এই আর কি। এখন হয়তো ঈদের পরে পোলাপান আসবে। কত ব্যাচ? আমি জানি না ঠিক, মেবি শেষ হবে। বুয়েট তো হয়ে গেছে, রুয়েট টুয়েটও হয়ে গেছে, ডিউ তো হয়ে গেছে, বিইউটি সবই প্রায় শেষ মনে হয়, আর নাই মেবি। আইইউটি তে মনে হয় আছে শুধু। এক্সাম হয় না, ওদের ফার্স্ট ইয়ারে এখন ঢুকাইছে মাত্র কয়েকদিন আগে। তো ওদের দেরি আছে আর এক্সাম হইতে অনেকদিন, প্রায় তুমি ধরো 3 4 মাস পিছাই গেছে অনেক। হয়তো পরীক্ষা দিবে, পরীক্ষা নিয়ে রাখবে, বাট ওদের ভর্তি হইতে আরো তোমার মনে করো 3 4 মাস, 3 4 মাস, 3 মাস, 3 মাস থেকে 3.5 মাস মিনিমাম। পরে হচ্ছে ঢুকবে, ঢুকবে একেবারে ঢুকবে। এটা বললাম। আর বুয়েটের হয়তো, বুয়েটের তো ইয়া নাই, বুয়েটের কয়েকদিন, বুয়েটের আমি শিডিউলটা ঠিক জানি না, আর কয়েকদিন আছে। ওদের সেমিস্টার একটা শেষ হয়েছে। আমাদের এলাকার কেউ আসে নাই কুয়েটে, একজন হয়তো আসছিল। তো আমি আর খবর জানি না এলাকায় কে কোথায় পরীক্ষা দিতেছে জুনিয়রদের। তোমাদের যারা ইমিডিয়েট সিনিয়র তোমরা হয়তো চিনো, কেউ যদি পায়। কোন জায়গায় পাইছে? হুম। আচ্ছা, জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর তো কাছেই, বাসায় থেকে করতে পারবো কাইন্ড অফ। আর কি। হুম। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসে না, না খুব একটা। আমাদের, আমার দেখা মতে আমাদের ব্যাচের আগে হয়তো মোশাররফ ভাইদের একটা ব্যাচ ছিল, চিনবা কিনা জানি না। হ্যাঁ, তো ওনাদের ব্যাচ থেকে হচ্ছে সব মানে আমাদের আগে সবচেয়ে বেশি গেছিল। ওখানে হচ্ছে প্রদীপ বণিক স্যার থাকতো, ওনার ছেলে পড়তো। তো উনি, ওনার ছেলে কই রুয়েটে সিএসসি পাইছে হয়তো, রুয়েটে সিএসসি তে গেছিল, আর উনি তো বুয়েট সিএসসি তে। না না, ওটা তো আরেক ব্যাচ, ওটা আরেক ব্যাচ জাহিদ ভাই। ওইটা আরেক ব্যাচ, ওইটারও 2 বার। জাহিদ ভাইদের ব্যাচেরও আগে, জাহিদ ভাইদের ব্যাচেরও আগে হচ্ছে তোমার মোশাররফ ভাইরা পড়তো। আমি যখন আমি যখন এনডিসি তে পড়ি, তখন ওনার হচ্ছে গ্রাজুয়েশন শেষ হলো। তো একদিন উনি আসছে, আহ এসে বলতেছে যে সার্টিফিকেট উঠাবে। তখন আমি হয়তো সেকেন্ড ইয়ারে পড়ি। তো ডিফারেন্স তোমার অনেক, 5 বছরের ডিফারেন্স। 5 বছরের ডিফারেন্স হচ্ছে আমাদের সাথে ওনার আর আহ, ইয়া, ওনার নাম কি, অর্ণব ভাই, জাহিদ ভাই, ওনাদের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে 2 বছরের। আমরা যখন হচ্ছে এনডিসি তে ঢুকলাম তখন ওনারা বের হয়ে গেল।
এরকম। ওনাদের মনে হয় পড়া শেষ। ওনাদের মনে হয় শেষ প্রায়, এটাই লাস্ট ইয়ার, নাহলে এইটাই শেষ পড়া যে কোনো একটা। তো এই আর কি, দেখতে দেখতে চলে গেল ওনাদের ওটাই, আমাদেরও সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে। আমরা একটু পিছায় গেছি, কিন্তু ট্রাই করতেছে ডিপার্টমেন্ট বা সবাই যে কভার করার। দেখি কি হয়, সামনে আবার নির্বাচন, তো ঝামেলা। নির্বাচনে অবশ্য আবার বন্ধ খুব একটা দেয় নাই, তো ঝামেলা হওয়ার চান্সও কম। দেখা যাক কি হয়। তোমরা, আমাদের হচ্ছে তোমার এই এলাকায় তোমার হচ্ছে ঝামেলাই কাহিনী। আজকেও বাসায় থেকে দেখি চোর আইসা, চোর নাকি আসছিল, আমি ঘুমাইতেছিলাম। আমাদের যে এলাকা এখানে সমস্যা মানে বিএনপির। না আমি, হ্যাঁ মেসই তো এটা। মেস বলতে আমরা হচ্ছে ফ্ল্যাট ভাড়া নিছি 5 ফ্রেন্ড মিলে, তো এরকম ধরো। তো হলে আবার খাওয়া দাওয়া করি, কিন্তু থাকা হয় বাসায়। আর তোমার মনে করো, হ্যাঁ তুমি যদি হলে, তুমি সিট নিয়েও রাখতে পারো, তুমি যদি না ওঠো তাও তুমি হলে সিট নিয়ে রাখতে পারো চাইলে, যদি তুমি পাও তো। যাই হোক, পড়াশোনা করো, দেখো কি হয়, এই আর কি। ঠিক আছে, তো ভালো থাকো। আর তোমাদের এক্সাম শেষ হলে আমি এক্সাম নেওয়া শুরু করবো। হুম। আর এক্সাম আছে কয়টা তোমার? এক্সাম কয়টা আছে বাকি? আচ্ছা, কি কি বাকি আছে?